ককলিয়ার ইমপ্ল্যান্ট আর হিয়ারিং এর দুটো আলাদা জিনিস। ককলিয়ার ইমপ্ল্যান্ট তাদের লাগে যারা শুনতে পাচ্ছেন না, কিছুই শুনতে পাচ্ছে না। এই সার্জারিটা অনেক সময় খুব ছোট বাচ্চাদের হয়। এবার যদি কেউ কিছু না শোনে সে কথা বলতে হবে। বাচ্চা কোনো জোরে আওয়াজ হলেও ভয় পাচ্ছে না, কাঁদছে না, বা তার দিকে তাকাচ্ছে না, কেউ ডাকলে তার দিকে তাকাচ্ছে না, তখন আমরা একটা হিয়ারিং টেস্ট করে দেখতে পারি। এই রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা দরকার যে আজকে ইমপ্ল্যান্ট হলো, কালকে বাচ্চা কথা বলবে। তাহলে যত কম বয়সে করব তত বেটার, যত বয়স বাড়বে অসুবিধা বেশি। দিস ইজ এ পার্মানেন্ট প্রসিজার, এটা রিভার্সিবল নয়। Deafness is not a disease and therefore it does not have to be fixed. যদি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, কার বাবা মা চাইবে না যে সে কথা না বলে? এবার একটা কানের অপারেশন করতে গেলে 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ। ওই কানের পার্টিকুলারলি যদি কানের কোনো রোগ স্পেসিফিক হয়, তাহলে আমাদের এই মেশিনের সাথে আমাদের রিস্ক জুড়ে যায়। ইট ইজ ইরিভার্সিবল। আপনি একবার শুনে নিলে আপনি শুনতে পারবেন, আপনি একবার কথা শিখে গেলে আপনি সারা জীবন ওই শেখা জিনিসটা রাখবেন আপনার সাথে। সবাই চায় তার ছেলে মেয়ে কথা বলে আর কথা শোনে। যদি তারা দেরি করে আসে, তাদের কাছে অফার করার জন্য আমাদের কাছে বেশ কিছু অপশন থাকে। আচ্ছা, এই জিনিসটা আমরা অনেকবার সিনেমায়, রিলসে, অনেক জায়গায় দেখেছি যে একটা বাচ্চা প্রথমবার কথা বলছে এবং সে হয়তো প্রথম যে শব্দটা বলছে সেটা হচ্ছে মা। সেটা শুনে তার মা প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, এইটা কিন্তু তার কাজের মধ্যেই পড়ে। নমস্কার, আর আপনাকে স্বাগত জানাই বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথাতে। আজ আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়ার ইএনটি সার্জন ডক্টর অঙ্কিত চৌধুরী, এবং তিনি এখন ককলিয়ার ইমপ্লান্ট সার্জারিতে কাজ করেন। আচ্ছা, এবার একেবারে প্রথমত তো স্বাগত জানাই আপনাকে পডকাস্টে, এবং একেবারে ডিরেক্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ককলিয়ার ইমপ্লান্টটা কি? এটা কি হিয়ারিং এডের মতো একটা জিনিস? না, ককলিয়ার ইমপ্ল্যান্ট আর হিয়ারিং এড দুটো আলাদা জিনিস। হিয়ারিং এড একটা অ্যাম্প্লিফায়ারের মতো, সে আওয়াজটাকে একটু জোরে করে শোনাবে। ওকে। তাহলে যারা শুনতে পাচ্ছে কিন্তু শোনাটা কমে গেছে, তারা হিয়ারিং এডে বেনিফিট হবে। ককলিয়ার ইমপ্ল্যান্ট তাদের লাগে যারা শুনতে পাচ্ছেন না, কিছুই শুনতে পাচ্ছে না, আচ্ছা, তাদেরকে শোনানোর জন্য যন্ত্র। এটা সার্জারি করে আমাদেরকে একটা পার্ট প্রতিস্থাপিত করতে হয় অন্তর্করণের মধ্যে, অ্যান্ড তারপরে একটা পার্ট তার উপরে ম্যাগনেট থ্রু দিয়ে কানেক্ট হয়, যেটা আমাদের নার্ভটাকে ডাইরেক্ট স্টিমুলেট করবে। এবং যারা কিছুই শুনতে পারে না, তারা সেই কান দিয়ে নর্মাল ভলিউমে কথাবার্তা শুনতে পারবে। তো আপনি যে ম্যাগনেটের কথাটা বলছেন, সেটা কি চামড়ার ওপরে বসে? দুটো ম্যাগনেট হয়, একটা যেটা ভিতরে অংশ থাকে তার মধ্যে একটা ম্যাগনেট থাকে, আর একটা চামড়ার উপরে একটা ছোট ডিভাইস কানেক্ট হয় সেটা, মানে ভিতরে একটা রিসিভার স্টিমুলেটর সিস্টেম থাকে, তার মধ্যে একটা থাকে, একটা উপরে প্রসেসর থাকে যেটা চামড়ার উপরে থাকে। দুটো নিজেদের মধ্যে কানেক্ট হয়ে যায়, অ্যান্ড বাইরে থেকে সাউন্ডটাকে ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সফরমেশন করে ভিতরে দেওয়া হয়। আচ্ছা, আপনি বলছেন যে যারা একেবারেই শুনতে পাচ্ছে না একদম তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য আছে। আচ্ছা, কিন্তু আমি তো এটাও পড়েছি যে এই সার্জারিটা অনেক সময় খুব ছোট বাচ্চাদের হয়। একদম। যারা বুধির বাচ্চা, তারা তো জন্ম থেকেই কিছু শুনছে না। এবার যদি কেউ কিছু না শোনে, সে কথা বলবে না। রাইট, হ্যাঁ, কারণ আমরা তো নকল করেই শুনবো, আমরা সেটাই বলবো। হ্যাঁ। আমরা হিন্দিতে শুনলে হিন্দিতে কথা বলবো, বাংলায় শুনলে বাংলায় কথা বলবো। আমি যদি ছোটবেলা থেকে চাইনিজে শুনতাম, আমি চাইনিজে কথা বলতাম। এবার যদি আমি না শুনি, আমি কথা বলতে পারবো না। তাহলে আমার যদি ককলিয়ারটা ডেভেলপ থাকে, ককলিয়ার নার্ভ ডেভেলপ থাকে, কিন্তু আমার শোনার শক্তিটা নেই, তখন আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করে তাকে শোনাতে পারি। আর যদি আমি শোনাতে পারি, তাহলে সে সেটাকে রেসপন্ড ব্যাক করে কথা বলতে পারবে। আচ্ছা, কিন্তু যারা একেবারেই শুনতে পাচ্ছে না, সবার ক্ষেত্রেই কি ককলিয়ার ইমপ্ল্যান্টটাই সলিউশন? সবার ক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্ট সলিউশন নয়। আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে তার ককলিয়া যেটা আছে, যেটা কানের ভেতরে থাকে, অন্তর্করণ যেটা বলি,
সেটা ঠিক আছে কিনা, তৈরি আছে কিনা অ্যানাটমিক্যালি, অ্যান্ড তার ককলিয়ার নার্ভ আছে কিনা, এই দুটো জিনিস যদি থাকে সে ককলিয়ার ইমপ্ল্যান্ট করলে বেনিফিটেড হবে। যদি এই দুটো জিনিসের মধ্যে কিছু গন্ডগোল থাকে, কারো কারো ক্ষেত্রে ককলিয়ার নার্ভও নেই, তারা ককলিয়ার ইমপ্ল্যান্ট করে উপকৃত হবে না। ওই নার্ভটাকেই আপনি বলছেন ককলিয়ার ইমপ্ল্যান্টটা স্টিমিউলেট করে। ইয়েস, ডাইরেক্টলি ওটাকেই আমরা স্টিমুলেট করছি। ওকে, তো এই ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য যদি আমি খুব সহজে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বুঝতে চাই, সেগুলো কি? যদি কেউ শুনছে না বা কথা বলছে না, ছোট বাচ্চার ক্ষেত্রে আমি বলছি, সাধারণত কথা বলাটা তো 2.5-3 বছর বয়সে শুরু হয় বা 2 বছর বয়সে শুরু হয়, তার আগে তো শুরু হয় না। তার আগে মা বাবা জানতে পারে যে বাচ্চা কোনো জোরে আওয়াজ হলেও ভয় পাচ্ছে না, কাঁদছে না বা তার দিকে তাকাচ্ছে না, কেউ ডাকলে তার দিকে তাকাচ্ছে না, তখন আমরা একটা হিয়ারিং টেস্ট করে দেখতে পারি। দ্যাট ক্যান বি এ স্ক্রিনিং টেস্ট, যেমন ওই, বা আমরা ডায়াগনস্টিক টেস্ট বেরা করতে পারি। যদি সেটাতে হয় যে বাচ্চা শুনছে না, তখন আমাদেরকে আরও ডিটেলড অডিওলজিক্যাল ইভ্যালুয়েশন করতে হয়। আমাদেরকে তাকে একটা কানে মেশিন দিয়ে দেখতে হয়, হিয়ারিং এড, যে বাচ্চার কানে মেশিন দিয়ে শুনতে পাচ্ছে কি না, অ্যান্ড তারপরে একটা এডেড অডিওগ্রাম আমরা করে দেখতে পারি। আমরা তার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করে দেখতে পারি যে বাচ্চা হয়তো শুনছে কিন্তু কিছু সাইকোলজিক্যাল সমস্যার জন্য কথা বলতে পারছে না। তারপরেও যদি আমরা দেখি যে না, বাচ্চার সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন কারেক্ট, সাইকোলজিক্যালি কারেক্ট আছে, ওর তাও অডিওলজিক্যালি আমরা শুনছে না, তখন আমরা তার সিটি স্ক্যান এমআরআই করে দেখি যে বাচ্চার অন্তর্করণ ডেভেলপড আছে কিনা, এইট নার্ভ আছে কিনা। যদি বাচ্চা শুনছে না, তার অন্তর্করণ ডেভেলপড আছে, এমআরআইতে তার ককলিয়ার নার্ভ আছে, তখন আমরা তাকে ইমপ্ল্যান্টের দিকে এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, আমি একটা একেবারেই ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে একটা প্রশ্ন করি। আপনি যে বাচ্চাদের কথা বলছেন তারা একেবারেই ছোট, তারা শুনতে পায় না অলরেডি, তাই জন্য তারা কথা বলতে পারেন। তো আপনার পেশেন্ট যদি আপনাকে নিজের থেকে বলতে না পারে যে তার সমস্যা কী, বা যদি এটাও বলতে না পারে যে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা আপনি বুঝছেন কি করে? মানে আপনি ককলিয়ার ইমপ্ল্যান্ট করে দিলেন, সে হয়তো শুনতে পাচ্ছে, বাট দ্য চাইল্ড স্টিল কান্ট টক। একদম, বাচ্চা তো কিছু বলতে পারবে না বা বোঝাতে পারবে না ও শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। কিন্তু যখন আমি একটা ইমপ্ল্যান্ট করেছি, ইমপ্ল্যান্ট করার পর ডিউরিং সার্জারি আমরা তার একটা দেখি যে আমরা যে ইমপ্ল্যান্টটা ঢুকিয়েছি সেটা কাজ করছে কি না। এটা একটা টেস্টিংয়ের মতোই, যেটাতে আমরা স্টিমুলাস পাঠালাম, কারেন্ট পাঠালাম, সেটা স্টিমুলেট করলে ব্রেনে যাচ্ছে, আমরা সেটা ফিডব্যাক পাই, যেটাতে আমরা জানতে পারি যে বাচ্চা শুনতে পাচ্ছে। ওকে। এবং যেদিন সার্জারি করলাম তার পরের দিনই বাচ্চা শুনতে পাচ্ছে তেমন হয় না। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনার সঙ্গে শ্যুটের আগেও কথা হচ্ছিল যে অনেকের মধ্যে এখন এই এক্সপেকটেশনটা আছে যে ওই 2 মিনিট নুডলসের মতো আর কি, মানে আমি একটা কিছু ওষুধ খেলাম বা একটা কিছু ট্রিটমেন্ট করলাম আর ব্যাস, তার পরের মুহূর্ত থেকেই সব ঠিক হয়ে যাবে। একদম, ইমপ্ল্যান্টের প্রত্যেকটা স্টেপ বাবা মাকে খুব ভালো করে বোঝানো দরকার, অ্যান্ড আমরা বোঝাই। এই রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা দরকার যে আজকে ইমপ্ল্যান্ট হলো, কালকে বাচ্চা কথা বলবে না। এটা একটা লং প্রসেস, অডিও ভার্বাল থেরাপি করতে হয় ওভার আ পিরিয়ড অফ 6 মাস থেকে 1 বছর, তাহলে বাচ্চা আস্তে আস্তে কথা বলবে। এবার এখানে দুটো অ্যাসপেক্ট আছে। প্রথম হচ্ছে কবে কিভাবে কথা বলবে। তাহলে আমরা যেদিন ইমপ্ল্যান্ট করলাম সেদিনই আমরা সুইচ অন করি না মেশিনটা, আমরা আগে বডিটাকে ওই জায়গাটাকে হিল করতে দিই। 3 থেকে 4 সপ্তাহ পর আমরা আবার ডাকি, বাইরে যে এক্সটার্নাল প্রসেসর সেটা কানেক্ট করি, অ্যান্ড আমরা সুইচ অন করি। সুইচ অন করার পর ম্যাপিং হয়, কোন ফ্রিকোয়েন্সিতে বাচ্চা কতটা শুনছে, আমার কতটা শোনানো দরকার। এই যে প্রথম একটা বাচ্চা জন্মানোর পর থেকে কিছু শোনেনি, তার জন্য একটা পাখার আওয়াজটাও একটা ফরেন সাউন্ড, ও তার ব্যাপারে কিছু জানে না, ও ওটা শুনেও ভয় পাবে, আপনার আওয়াজ শুনেও ভয় পাবে। ও সব কিছু যা আওয়াজ ওর কানে যাবে, নর্মাল সাউন্ড প্রুফ রুমের মধ্যেও যে আওয়াজটা ওর কানে যাবে সেটাতেও ও ভয় পাবে। ভয় পায় বাচ্চারা? এটা তো ওর জন্য নতুন জিনিস। আচ্ছা, যে কোনো নতুন জিনিসে বাচ্চারা ভয় পায়, কাঁদতে শুরু করে দেবে, সে মেশিন খুলে ফেলে দেবে। তাহলে আমাদেরকে একদম স্লো সাউন্ড দিয়ে স্টার্ট করতে হয়। আচ্ছা, আমাকে বাচ্চাটাকে সাউন্ডের সাথে অ্যাক্লিমেটাইজ প্রথমে করতে হয়। 2 থেকে 3 মাস আমরা আস্তে আস্তে ওই সাউন্ডটাকে বাড়িয়ে ওটাকে নর্মাল সাউন্ডে নিয়ে আসতে পারি। অ্যান্ড
তখন বাচ্চা আস্তে আস্তে ওই সাউন্ড অ্যাওয়ারনেস আসে কি ওকে কোনো জায়গা থেকে আওয়াজ এলে তার মানে একটা আওয়াজ আসছে, কেউ ডাকছে তার মানে কোনো আওয়াজ আসছে, ওইদিকে হয়তো তাকিয়ে দেখতে পারবে। তারপরে যেভাবে আমরা স্কুল যাই সেভাবে ওর রেগুলার প্রত্যেক সপ্তাহে 2 বা 3 বার করে অডিও ভার্বাল থেরাপিতে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট যিনি থাকেন সে ওকে শেখাবে এর মানেটা কি, অন্য জিনিসের মানেটা কি, এক এক করে ওর ভোক্যাবুলারি বিল্ড হবে। ও যেমন যেমন শিখবে আস্তে আস্তে করে সেই কথাগুলো বলতে শুরু করবে। ইট ইজ লাইক আ বিল্ডিং ব্লক। একদিনে বাড়ি তৈরি হবে না, একদিনে নর্মাল কথা বলবে না, রাইট। আস্তে আস্তে তৈরি হবে। অ্যান্ড এই পুরো প্রসিডিওর মিনিমাম 1 থেকে 1.5 বছর বয়স লাগে। এবার এর সেকেন্ড পার্ট হচ্ছে 1 থেকে 1.5 বছর লাগে, তাহলে আমাকে এই সময় দেওয়ার জন্য বাচ্চার অ্যাডিকুয়েট সময় থাকা দরকার। তাহলে কোন বয়সে ইমপ্লান্ট করা দরকার? আমার বাচ্চা তো ছোট, একটু বড় হয়ে যাক তারপরে করি ইমপ্লান্ট। সবারই এটা মতামত থাকবে, সব বাড়ি লোক এটাই চাইবে। কিন্তু যত ছোট বাচ্চার ইমপ্লান্ট করব বাচ্চা তত উপকৃত হবে, যত দেরি করব লাভ তত কম। আমাদের ব্রেনের একটা নিউরোপ্লাস্টিসিটি হয়, রাইট। আপ টু এজ অফ 4 to 5 ইয়ার্স আমরা নতুন জিনিস শিখতে পারি, যেগুলো সেন্সেশন আছে। আমি যদি ওই পিরিয়ডটাকে লস করে দিই তারপরে লাভ হবে না। তাহলে যত ছোট বাচ্চার বয়সে আমরা ইমপ্লান্ট করব, 10 মাস বয়স, 1 বছর বয়স, তারপরে আমরা থেরাপির জন্য অ্যাডিকুয়েট টাইম পাবো। তাহলে ওর ভয়েসটা অতটাই ক্লিয়ার হবে, স্পষ্ট হবে, ততটাই ও ভালো বুঝতে পারবে কি শুনছে। যদি আমি এই ইমপ্লান্টটা 4 বছর বয়সে, 5 বছর বয়সে করি তাহলে থেরাপির টাইমটা কমে যাবে, ব্রেনের ডেভেলপমেন্টাল প্লাস্টিসিটি চলে যাবে, তাহলে এই কথা বলার ক্ষমতাটা কমে যাবে, কথা বোঝার ক্ষমতাটা কমে যাবে, কথা স্পষ্ট বেরোবে না। তাহলে যত কম বয়সে করব তত বেটার, যত বয়স বাড়বে অসুবিধা বেশি। একটা বয়সের পর করার পর কোনো লাভ হবে না। আমি যাই বলি তার জন্য একটা হর্নের মতো পিঁ পু শুনতে পারবে, তার বেশিও কিছু বুঝতে পারবে না। মানে আপনি বলছেন ধরুন কেউ 40 বছর বয়সে আবিষ্কার করলো যে ককলিয়ার ইমপ্লান্ট বলে একটা জিনিস হয়, আর সে বললো যে আমি সার্জারিটা করাবো, আপনি বলছেন যে ইট ওয়ন্ট বি হেল্পফুল। ও কি কারণে শুনছে না তার উপরে ডিপেন্ড করছে। না, ধরুন ও যদি cochlear implant-এরই দরকার। ও যদি জন্মগত শুনছে না তাহলে ওর লাভ হবে না। কিন্তু ও 40 বছর বয়স, ও 39 ইয়ার্স এজ অবধি নর্মাল শুনতো, তারপরে কোনো একটা কারণে ও কানে শোনাটা পুরোপুরি চলে গেছে, তাহলে ও উপকৃত হতে পারে। আচ্ছা। বয়স্কদের লোক যাদের কানে শোনা আস্তে আস্তে কমে যাচ্ছে, তারা হিয়ারিং এইড ইউজ করছে আফটার লং টার্ম, তারা যখন পুরোপুরি কমে গেছে তখন তারাও ককলিয়ার ইমপ্ল্যান্ট দিয়ে উপকৃত হবে। কিন্তু একটা বাচ্চা যে জন্মগত শুনছে না, তার একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর লাভ হবে না। আচ্ছা, ওকে। অনলাইন কিন্তু এই ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির অনেক ক্রিটিসিজমস দেখা যায়। যে কোনো ডাক্তারের জন্য এখন একটা গুগল একটা আতঙ্কের জিনিস হয়ে গেছে আর কি, কারণ সবাই ডাক্তারি করছে নিজে নিজে। সাম অফ দ্য থিংস উই সি, একটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে দিস ইজ এ পার্মানেন্ট প্রসিজার, এটা রিভার্সিবল নয়। আমরা এটাও দেখেছি বেশ কিছু ফোরামে মানুষকে বলতে যে ডেফনেস ইজ নট আ ডিজিজ অ্যান্ড দেয়ারফর ইট ডাজ নট হ্যাভ টু বি ফিক্সড। তো এই যে অনলাইন ক্রিটিসিজমসগুলো আপনার চোখেও নিশ্চয়ই পড়েছে। একদম। হাউ ডু ইউ অ্যাড্রেস দেম, মানে এর উত্তরে আপনি কি বলবেন? দেখুন, প্রথম যেটা আপনি বললেন ডেফ সিস্টেম, ডেফ কমিউনিটি, এটা একটা ইউএসএ খুবই প্রচলিত সিস্টেম। তারা বলে যে যারা ডেফ জন্মেছে এটা ডিজিজ নয়, এটা আমাদের একটা আলাদা কমিউনিটি, আমরা সেভাবে থাকতে চাই। আপনি থাকতে পারেন, কিন্তু যদি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, কার বাবা মা চাইবে না যে সে কথা না বলে? তো বা নর্মাল আমরা সবাই চাইবো যে সবাই কথা বলতে পারে, তাহলে তার সাথে একটা কমিউনিকেশন ওয়ে সবসময় থাকবে সবার সাথে। ও যদি কথা না বলতে পারে তাহলে ওর কমিউনিকেশন ইজ লিমিটেড টু সেই লোকগুলো যারা কথা বলতে পারে না, বা তারা ওই সিস্টেমটা বোঝে যেটাতে আপনি ওর সাথে ইন্টারাক্ট করতে পারবেন। সবার ক্ষেত্রে তো এটা সম্ভব নেই। সেই জন্য এই জিনিসটাই আমরা বাবা মাকে বোঝাই। দ্বিতীয়, আপনি যেটা বললেন এটা একটা পার্মানেন্ট প্রসেস। ইয়েস, ইট ইজ আ পার্মানেন্ট প্রসেস। কারণ
আপনি শুনতেও পার্মানেন্টলি চাইছেন, এমন নয় যে আপনি চাইছেন আমি 1 বছর শুনি তারপরে আর শুনবো না। আপনি কথাও পার্মানেন্টলি বলতে চাইছেন, এমন নয় যে আমি 1 বছর কথা বলবো তারপরে আমি আর কথা বলতে চাই না। যদি একটা পার্মানেন্ট উপায় করতে হলে পার্মানেন্ট প্রসেস থেকেই যেতে হবে, অ্যান্ড ইট ইজ ইরিভার্সিবল। আপনি একবার শুনে নিলে আপনি শুনতে পারবেন, আপনি একবার কথা শিখে গেলে আপনি সারা জীবন ওই শেখা জিনিসটা রাখবেন আপনার সাথে। রাইট, ওকে। আচ্ছা, হিয়ারিং এডের ক্ষেত্রে যদি আমরা আসি, অনেকের বক্তব্য হচ্ছে যে হিয়ারিং এডস জাস্ট অ্যাম্পলিফাই দ্য সাউন্ড, এবং সেটা নাকি সবার ক্ষেত্রে কাজও করে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? হিয়ারিং এডের নির্দিষ্ট রোল আছে। আমরা যদি কম শুনি, তার মানে আমরা শুনছি কিন্তু কম শুনছি, তাহলে হিয়ারিং এড কী করবে, ওই যে সাউন্ডটা আছে তাকে অ্যাম্পলিফাই করে জাস্ট ভলিউম আপ করে আপনাকে শোনাচ্ছে। আমি যদি জোরে করে শুনি আমি শুনতে পারবো, কিন্তু যদি না শুনি সেখানে ওটা কাজ করবে না। রাইট। কারণ ও যতই অ্যাম্পলিফাই করে দিক, আমি যদি শুনছি না তাহলে ওখানে আর কোনো সাউন্ড রিসিভড হবে না বা আমরা পারসিভ করতে পারবো না। সো হিয়ারিং এডের রোল নির্দিষ্ট আছে, যেখানে তার সমস্যা আছে সেই জায়গায় আমরা ওটা দিই, সেখানে ওটা ভালো কাজ করে। ইনফ্যাক্ট যে বাচ্চারা জন্মগত কিছু শুনছে না, আমরা তাদের ক্ষেত্রেও আমাদের গাইডলাইন্সে আছে যে মিনিমাম 3 মাস আমরা হিয়ারিং এড ট্রায়াল দিই। 3 মাস তাকে হিয়ারিং এড লাগিয়ে আমরা ওকে স্পিচ থেরাপি দিই। আমরা 3 মাস হিয়ারিং এড লাগিয়ে তার আমরা আবার একটা এডেড অডিওগ্রাম করি যে হিয়ারিং এড লাগানোর পরও কতটা শুনতে পাচ্ছে, সেটা স্পিচ বানানোর মধ্যে আছে কিনা, যে ফ্রিকোয়েন্সিতে আমরা শুনতে পারবো ওই বানানোতে আছে কিনা। যদি ওটাতে না থাকে তখন আমরা ককলিয়ার ইমপ্ল্যান্টের সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হবে। ওকে, আচ্ছা, এবার একটা প্র্যাকটিক্যাল প্রসঙ্গে জিজ্ঞেস করি আপনাকে। এই যে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির কথা আপনি বলছেন, সেটা সার্জারি তো ইটসেলফ একটা কস্ট আছে। তাছাড়া আপনি বলছেন যে এটার তারপরে আবার ফলো আপ হয়, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের সঙ্গে কাজ করতে হয়, থেরাপির দরকার হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি এটাও বলছেন যে সেটা যখন ইমপ্ল্যান্ট করা হয় তখন আস্তে আস্তে তার ইয়েটা ভলিউমটা বাড়ানো হয় বা কিছু একটা। তো এবার এই পুরো প্রসেসটা, এটা খরচ কত? খরচের ব্যাপারে গেলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে এটা মাল্টিপল জিনিসে ভেঙে রয়েছে। প্রথম হচ্ছে সার্জারি করার খরচ, হাসপাতালের খরচ, অস্ত্রোপচারের খরচ। দ্বিতীয় হচ্ছে ইমপ্লান্টের খরচ। 3 নম্বর হচ্ছে ইমপ্লান্ট হয়ে যাওয়ার পর এই যে আমি বলছি 1 বছর বা 2 বছর বাচ্চাটাকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি করতে হবে, এই স্পিচ থেরাপির খরচ। তাহলে সার্জারি করতে গেলে একটা আনুমানিক 1.5 থেকে 2.5 লাখ টাকা মতো একটা কানের অপারেশন করতে খরচ পড়ে। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিসও আমার জিজ্ঞেস করার আছে। আমাদের তো দুটো কান, উই হিয়ার ইন স্টিরিও। ইয়েস, তো তাহলে ককলিয়ার ইমপ্ল্যান্টও কি দুটো কানেই হয়? আইডিয়ালি দুটো কানে করা উচিত। এটা আমি যখন আপনাকে খরচের ব্যাপারে জানাবো তাহলে বলতে পারবো। এবার একটা কানের অপারেশন করতে গেলে 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ। এর ছাড়া অপারেশন করে যে ইমপ্লান্টটা আমি প্রতিস্থাপিত করব তার খরচটা অনেক বেশি। আমাদের ইন্ডিয়ান সিনারিওতে দ্যাট স্টার্টস অ্যাট 6 to 6.5 lakhs অ্যান্ড আপ টু 20 lakhs, যে মডেলটা আপনি পছন্দ করবেন। মানে তাতে তো প্রায় মানে শুরুই হচ্ছে 10 লাখ টাকা থেকে, জাস্ট একদম সার্জারি। অ্যান্ড এরপরে মিনিমাম 1 বছর থেরাপি কস্ট ইজ অলসো সামথিং বিটুইন অ্যাপ্রক্স 1 লাখ টাকা আমাদেরকে ধরে চলতে হবে। তারপরে আপনাকে প্রত্যেক সপ্তাহে 2 বার ওকে থেরাপি সেশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই সমস্ত। 1 লাখ টাকা ইজ পার ইয়ার অ্যাপ্রক্স। আচ্ছা, বাপরে, এটা প্রচণ্ড এক্সপেন্সিভ প্রসেস। তবে সার্জারির থেকেও বেশি আমি যেটা মানে শুনে একটু চমকে গেলাম সেটা হচ্ছে ডিভাইসটার ইটসেলফ। ইয়েস, এটা অনেক বেশি খরচ। আর আপনি যে কস্টটা বলছেন, ধরুন 6 লাখ 6.5 লাখ থেকে শুরু, দ্যাটস ফর ওয়ান ডিভাইস। 1 ইয়ার। মাই, এই কারণেই আমরা বলি আইডিয়ালি দুটো কানে করা উচিত, কারণ আমরা দুটো কানে শুনলে আমরা 3 dimensionally বুঝতে পারবো আওয়াজ কোন দিক থেকে আসছে। ইন্ডিয়ান সিনারিওতে আমরা একটা কানেই অ্যাফোর্ড করতে পারছি না সব ক্ষেত্রে। সেই জন্য আমরা বেশিরভাগ কেসে একদিকেই লিমিটেড রয়ে যাচ্ছি। অনেক সময় এমনও হয়েছে যে
কোনো এনজিও থ্রু দিয়ে বা কোনো জায়গা থেকে সাপোর্ট পেলে বাবা মা একদিকটা করাতে পেরেছে, তারা যখন তার বেনিফিট পেয়েছে, বুঝতে পেরেছে, তারা অনেক জায়গা থেকে চেষ্টা করে ওরা অন্য কানও করিয়েছে, অ্যান্ড ওটা অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট করে। কিন্তু এটাই সমস্যা হয় না, আপনি একটা কানে শুনতে পাচ্ছেন, হঠাৎ করে আপনার অন্য কানটাতেও শুনতে পাবেন? না, এটাও একটা প্রসেসের মধ্যে পড়ে। আচ্ছা। আমরা সেইভাবে ওটাকে ট্রেন করি, অ্যান্ড দুটো মেশিনটাকে একভাবে স্টিমুলেট করে ওটাকে আমরা মানে ব্যালেন্স করে দিই। আচ্ছা, এই যে মেশিনগুলোর কথা আপনি বলছেন, কত বড় হয় এগুলো? খুব বড় হয় না, মানে এরম আনুমানিক আপনি ধরে রাখুন 3-3.5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, যেটা আমরা এখানে চামড়ার তলায় ইমপ্লান্ট করি। তার থেকে একটা তার লম্বা বেরিয়ে থাকে, যেটা আমরা নিয়ে গিয়ে একদম কানের অন্তর্করণের মধ্যে নার্ভের কাছে ওটাকে প্রতিস্থাপিত করি। আচ্ছা, এই মেশিনগুলোর এত দাম কেন? এগুলো কি এখানে তৈরি হয় না? বেসিক্যালি ইন্ডিয়াতে এই মেশিনগুলো তৈরি হয় না। ইন্ডিয়াতে আমাদের 3খানা কোম্পানি আছে, 3টেই বাইরে থেকে আমাদের আসে সেইগুলো। ইন্ডিয়াতে একবার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল ডিআরডিওর আন্ডার ডক্টর প্রফেসর এপিজে আব্দুল কালাম, ইনি স্টার্ট করেছিলেন। সেই মেশিনটা এখন অবধি ইন প্রসেস আছে, এখন অবধি আমরা তার প্রোটোটাইপটা পাইনি। উনি বলেছিলেন যে এটাকে খুবই কম দামে উনি অ্যাভেলেবল করানোর চেষ্টা করছে, সেটা এখন অবধি আসেনি। আচ্ছা, এবার যেহেতু এটা একটা মেশিন, লাইক এ লট অফ আদার মেশিনস, মেশিনের তো মেনটেনেন্সেরও দরকার হয়, একদম অনেক সময় আপগ্রেডেরও দরকার হয়, একদম। তো সেগুলো কিভাবে হবে? নর্মালি এই যে মেশিনগুলো থাকে, এগুলো 2 বছর 3 বছর ওয়ারেন্টি থাকে। ওয়ারেন্টি চলে যাওয়ার পর বা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেও মেশিনে অনেকগুলো অ্যাক্সেসরিজ থাকে, যেগুলো উইয়ার অ্যান্ড টিয়ার হবে। যে পার্টটা আপনি ভিতরে আছে সেটাতে সাধারণত খুব নর্মালি কিছু হয় না, কিন্তু বাইরের পার্ট যেটা আছে সেটা তো কন্টিনিউয়াস আপনি খুলছেন, লাগাচ্ছেন, পড়ে যেতে পারে, বাচ্চারা আছে খেলাধুলা করতে গেলে, তাহলে সেটা একটা উইয়ার অ্যান্ড টিয়ার আছে। অ্যান্ড এই উইয়ার অ্যান্ড টিয়ারের কস্ট আছে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে রিপ্লেস করতে হতে পারে, এবং আফটার এভরি 8 to 10 ইয়ার্স আমাকে হয়তো পুরো মেশিনটাকেই আপগ্রেড করতে হতে পারে, মানে ভেতরেরটাও? বাইরেরটা। ও আচ্ছা, ঠিক আছে, ইন দ্যাট কেস এটা একটা নির্দিষ্ট কস্ট লাগে। আমরা প্রত্যেকটা বাবা মাকে যখন আমরা ইমপ্লান্ট করি তখনই বোঝাই আগে থেকেই যে আপনি এটা ভেবে রাখবেন না যে এই যে আপনি খরচ করছেন এটাই দি এন্ড, এটা জাস্ট স্টার্টিং। ইউ হ্যাভ টু প্রত্যেক মাসে কিছু টাকা আপনাকে জমা করতে হবে, যেটাতে আপনি পরে এটাকে উইয়ার অ্যান্ড টিয়ারটাকে আপনি সারাতে পারেন। আচ্ছা আচ্ছা, ভেতরে যে জিনিসটা ইমপ্লান্ট করা হলো, মানে সেটার কি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়? না, আচ্ছা, ভিতরে জিনিসটা একটা ম্যাগনেটিক কয়েল আছে, তার চারিদিকে ওয়্যার দিয়ে তৈরি একটা জিনিস আছে। এই যে বাইরে পার্টটা আছে এটাতে একটা পাওয়ার সাপ্লাই থাকে। পাওয়ার সাপ্লাই সাউন্ডটাকে রিসিভ করার পর আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে ভাঙে। ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রিক্যাল কয়েল যে থাকে এটা থ্রু দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সফার হয় টু দ্য ইনার মেশিন, অ্যান্ড এটা ডাইরেক্টলি গিয়ে ওটাকে স্টিমুলেট করে থ্রু দিস ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সফরমেশন অনলি। ওকে। তো ভিতরে মেশিনে কোনো পাওয়ার লাগে না, বাইরে মেশিনে আমাদের ব্যাটারি থাকে, তারও একটা কস্ট আছে। আচ্ছা, হ্যাঁ, নাহলে আমি অ্যাকচুয়ালি ভাবুন আপনাকে মাঝে মধ্যেই এটা কানের পেছনে একটা ডিউরাসেল গুঁজতে হচ্ছে আর কি। তবে আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যেহেতু সার্জারি, ইউ আর কাটিং আ হিউম্যান বিং ওপেন, তার সঙ্গে তো কিছু অ্যাসোসিয়েটেড রিস্কসও থাকে। এই ধরনের সার্জারিতে হোয়াট আর দ্য রিস্কস? সাধারণত সার্জারি পারসে খুব এক্সট্রা রিস্ক নেই, কারণ ককলিয়ার ইমপ্ল্যান্ট আমরা যারাই করি আমরা একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম থ্রু দিয়ে বেরোই, অ্যান্ড আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট যখন করছি যতটা কস্ট এর সাথে লেগে রয়েছে, যতটা প্রিসিশন আমাদের দরকার আছে, অ্যান্ড যতটা এক্সপেকটেশনস আছে, এই কারণে আমরা যতটা কেয়ারফুল এই সার্জারিটা করি, সার্জিক্যাল পার্টে খুব বেশি রিস্ক নেই, কিন্তু অজ্ঞানের অনেকগুলোই রিস্ক থাকে, সেগুলো যেটা নর্মাল মানুষের ক্ষেত্রে যেটা আছে সেই সেম আছে। এছাড়াও লং টার্মে ওই কানের পার্টিকুলারলি যদি কানের কোনো রোগ স্পেসিফিক হয় তাহলে আমাদের এই মেশিনের সাথে আমাদের রিস্ক জুড়ে যায়।
কানের রোগ বলতে কিরম বলছেন আপনি? কানে রস পড়া, কানে ইনফেকশন হওয়া, এই রোগগুলো যদি হয় তাহলে এটা তো একটা ফরেন অবজেক্ট না, ভেতরে এটাতে রয়েছে। যদি একবার ইনফেকশন ধরে নেয় তাহলে আমরা ওটাকে কারেক্ট করতে পারি না, খুব অসুবিধা হয় তখন। আচ্ছা, আর সব কিছুর সঙ্গে সঙ্গে তো মেডিকেল টেকনোলজি ইজ অলসো ফাস্ট ইভলভিং, জিনিসপত্র পাল্টাচ্ছে। আমার যে জিনিসটা নিয়ে প্রচণ্ড আতঙ্ক ছিল এন্ডোস্কোপি, সেটা শুনছি আজকাল নাকি একটা ক্যাপসুল গিলে নেওয়া যায়, সেটা ছবি পাঠিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি, এসব তো হচ্ছে। তো ককলিয়ার ইমপ্লান্টের একটা অল্টারনেটিভ হিসেবে নাকি জিন থেরাপি বলে একটা জিনিস আসছে, যাতে নাকি সার্জারির দরকার হবে না বা ইমপ্লান্টের দরকার হবে না, অথচ ডেফনেস জিনিসটাকে অ্যাড্রেস করা যাবে। এরকম কিছু কি সত্যি সত্যিই হচ্ছে? জিন থেরাপি একটা খুবই প্রমিসিং ফিল্ড, এটা এখনও রিসার্চের মধ্যে আছে। বাইরে দেশে কিছু কিছু জায়গায় এটা নিয়ে স্টাডি চলছে, অ্যান্ড বলা হচ্ছে যে অনেকটাই ওরা রিভার্স করতে পেরেছে, কিন্তু এটা এখনও একটা রিসার্চ লেভেলেই আছে। এর এখন অবধি ফুললি, যেমন ককলিয়ার ইমপ্লান্ট একদম অ্যাপ্রুভড ট্রিটমেন্ট হিসাবে চলে এসছে, জিন থেরাপি এখন অবধি ফুললি অ্যাপ্রুভড ট্রিটমেন্ট হিসাবে আসেনি। যেদিন আসবে অবশ্যই সেটাতেও মানুষ উপকৃত হতে পারবে, কিন্তু এখনকার জন্য ককলিয়ার ইমপ্লান্ট ইজ দ্য এন্ড ট্রিটমেন্ট। আচ্ছা, আর একটা জিনিস যেটা এখন একটা খুব বড় বাজওয়ার্ড, সেটা হচ্ছে এআই আর রোবোটিক্স। এই জিনিসটা কি ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির ক্ষেত্রে আর ইউ সিইং ইট হেল্পিং ইন এনি ওয়ে? এআই নিয়ে এখন অবধি ককলিয়ার ইমপ্লান্টের সাথে আমার মনে হয় না কিছু খুব কাজ চলছে, কিন্তু রোবোটিক্স নিয়ে হচ্ছে। ইন বাইরে দেশে কিছু জায়গায় এমন রোবট তৈরি করা হয়েছে যারা এই ইমপ্লান্ট সার্জারি স্পেসিফিক খুব সাহায্য করছে। যেমন আমি আগে বললাম, এটা একটা খুব ফাইন অ্যান্ড খুবই মেটিকুলাস সার্জারি। ওই সার্জারির ক্ষেত্রে আমাদেরকে ওর জন্য পার্টিকুলারলি কিছু রোবট তৈরি করা হয়েছে যেটা খুব স্পেসিফিক্যালি ইউজ করছে, ওকে করছে। ওকে। আচ্ছা, আপনি যে ককলিয়ার ইমপ্লান্ট ডিভাইসটার কথা বলছেন, সেই ডিভাইসটা অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট আছে, একটা ভেতরে একটা বাইরে, ঠিক আছে? গোয়িং ফরওয়ার্ড ফিউচারে এই ডিভাইসগুলো কি আরও ছোট হতে চলেছে, নাকি একেবারেই ইনভিজিবল হয়ে যাবে, বা বাইরের কম্পোনেন্টটা থাকবেই না, কি হবে? আপনি যেটা ফিউচার বলছেন সেটা অলরেডি এখন প্রেজেন্টে চলে এসছে। ও আচ্ছা। অলরেডি এমন ডিভাইস মার্কেটে এসছে যেটা পুরোপুরি ভিতরে থাকবে, যেটাতে আপনি আওয়াজ শুনতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু যদি আপনাকে ফাইন শুনতে হয় তাহলে উপর থেকে আপনাকে এক্সট্রা ডিভাইস লাগাতে হবে। আচ্ছা। আপনাকে জাস্ট রেগুলার বাইরে আপনি কাজে বেরিয়েছেন, হাঁটাচলা করে আসবেন, সেই টাইমে আপনাকে উইদাউট এক্সটার্নাল প্রসেস আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে ফাইন, আপনি পড়াশোনা বা আপনি যদি কারোর সাথে কথা বলার কাজ করতে চান তাহলে আপনাকে হয়তো বাইরে পার্টটা পড়তে হতে পারে। ওকে। হয়তো উইথ টাইম আরও উন্নত হবে, আরও টোটালি ইমপ্লান্টেবল ডিভাইস চলে আসতে পারবে। ওকে। আচ্ছা, আজকে শ্যুটটা শুরু হওয়ার আগেও এই নিয়ে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে মানুষের মধ্যে একটা ইনস্ট্যান্ট সব ঠিক করে ফেলবো, এই একটা এক্সপেকটেশন তো আজকাল আছে। তবে তার সঙ্গে সঙ্গে অনেকের মধ্যে ওই মিরাকল কিওরস, মানে আমি এটা কি বাবাজির কাছে গেলাম আর আমার ছেলে শুনতে পেতো না, বাবাজি এটা কি করে দিল আর তারপর আমার ছেলে সব শুনতে পাচ্ছে, এই ধরনের জিনিসপত্র, এই জিনিসে বিশ্বাসও মানুষের আছে। এইগুলো কি আপনি পেশেন্টদের মধ্যে এনকাউন্টার করেন? অনেকেই আমাদেরকে এনকাউন্টার করতে হয়। ইনফ্যাক্ট অনেক সময় এরকম হয় যে বাবা মাকে সবই বোঝানো হয়েছে যে এটা সময় লাগবে, অনেক লং টার্ম থেরাপি করতে হবে, তাও যখন অপারেশন হয়ে যাবে তার 1 মাস পরই বাবা মা এসে বলবে যে এ তো শুনছে না, এ তো কথা বলছে না। আমাদেরকে তখন খুবই ডিফিকাল্টি হয় বোঝাতে যে আমরা তো বাচ্চাটাকে এখনও শোনাচ্ছি না, ও শুনবে কি করে, ওকে তো কথা বলার আমরা এখন অবধি সেই থেরাপির মধ্যেই আনিনি যে ও কথা বলতে পারবে, ও কথা বলবে কি করে। এটাই সবথেকে ইম্পর্টেন্ট কাউন্সেলিং পার্ট যেটা আমাদেরকে বাবা মাকে করতে হয়, যে ইমপ্লান্ট করার মানেই পরের দিন বাচ্চা গল করে কথা বলবে আর শুনবে এরকম নয়। ইট ইজ আ টাইম টেকিং প্রসেস, সময় লাগবে, পেশেন্স লাগবে, সময় ধরে আপনাকে থেরাপি করতে হবে, তাহলে শুনতে পারবে। ম্যাজিকের মতো আমি কোনো স্টিক নিয়ে ঘোরাবো আর বাচ্চা কথা শুনতে পারবে, হবে না।
ইনফ্যাক্ট আপনার কথা শুনতে শুনতে আমার একটা সিনেমার দৃশ্য মনে পড়ে গেল। গ্যাংস অফ ওয়াসেপুরে যখন জেল থেকে পালানোর প্ল্যান করা হচ্ছে, তখন একজন জেলের মধ্যে বসে বোমা মারছে, আর মনোজ বাজপেয়ী বোধহয় পেছন থেকে বারবার এসে হো গেয়া হুয়া এরকম 3-4 বার বলেছে। তখন ফাইনালি লোকটা প্রচণ্ড বিরক্ত হয়ে মনোজ বাজপেয়ীর দিকে তাকিয়ে বলবে, বম বানা রাহা হুঁ, চায় নেই বানা রা, টাইম তো লাগেগা। তো এবার আপনি ভাবুন, একটা পেটো বাঁধতে যদি সময় লাগে, কেউ শুনতে পাচ্ছে না, তার সেটা ঠিক করতে কতটা সময় লাগতে পারে। আর একটা জিনিস জিজ্ঞেস করি, এটা ভারতীয়দের মধ্যে আছে, বিশেষ করে যারা একটু কনজারভেটিভ, কি একটু ওল্ড ফ্যাশন ফ্যামিলিজ থেকে, বা হয়তো একটু সোশিও ইকোনমিক দিক থেকে একটু উইকার ইয়ে থেকে, তাদের অনেকের মধ্যেই একটা প্রবণতা আছে যে কারোর যদি হিয়ারিং প্রবলেম থাকে সেটা লুকিয়ে যাওয়ার, বা এই ধরনের ইমপ্লান্ট যদি করা হয় তখন তার ভয় হয় যে আচ্ছা বিয়ে হবে না। এইগুলো হাউ ডু ইউ ডিল উইথ? অনেকগুলো সোশ্যাল স্টিগমা আছে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আরও বেশি আছে। কিন্তু অনেকগুলো বাবা মা যখন এটা বুঝতে পারে, সবাই চায় তার ছেলে মেয়ে কথা বলে আর কথা শোনে, তারাই আমাদেরকে হেল্প করে। প্রবলেম হচ্ছে টাইম, যেটা প্রথমে আমরা কথা বললাম। যদি তারা দেরি করে আসে, তাদের কাছে অফার করার জন্য আমাদের কাছে বেশ কিছু অপশন থাকে না। রাইট। তাহলে এখানে রোল আসছে স্ক্রিনিং প্রোগ্রামের। হ্যাঁ, ইনফ্যাক্ট বাচ্চাদের হিয়ারিং স্ক্রিনিং তো ভারতবর্ষে খুব একটা বোধহয় হয়ও না। আগে খুব বেশি হতো না, কিন্তু উইথ টাইম আমরা অনেকটাই এটার ব্যাপারে সতর্ক হয়েছি। আমরা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার ওয়েজে এটা নিয়ে আমরা সবাইকে জাগরুক করছি, বিভিন্ন লেভেলে গভর্নমেন্টও চেষ্টা করছে। অ্যান্ড এখন অনেক জায়গায় আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম শুরু হয়েছে। অনেকগুলো প্রাইভেট হসপিটালে বাচ্চা হলে 100% স্ক্রিনিং টেস্ট হয় হিয়ারিংয়ের। অনেক গভর্নমেন্ট হসপিটালে এখন আমাদের স্ক্রিনিং টেস্ট শুরু হয়ে গেছে, স্পেশালি যারা সিক কিড, যাদের এসএনসিইউ বা এনআইসিইউ লাগে, তাদের ক্ষেত্রে 100% আমরা স্ক্রিনিং করার চেষ্টা করি। অ্যান্ড সেটাতে আমরা আর্লি জানতে পারি কোন বাচ্চারা শুনতে পাচ্ছে না বা ভবিষ্যতে শুনতে পারবে না, তাদের জন্য আমরা আর্লি ইন্টারভেনশনে যেতে পারি। আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর হিয়ারিং যেটা আছে, তার একটা ফর্মুলা আছে। তারা বলছে 1 মাসের মধ্যে আমার জানা দরকার কে বাচ্চা শুনতে পাচ্ছে না, 2 মাসের মধ্যে আমার কনফার্ম করে নেওয়া দরকার যে সত্যি সত্যি শুনতে পাচ্ছে না, অ্যান্ড 3 মাসের মধ্যে আমার ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে একটা বাচ্চা যখন 3 মাস 3 months of being born? মাই ইয়েস, আচ্ছা। ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা তার থেকে অনেক দূরে আছি। কিন্তু যদি আমরা 1 বছর মধ্যেও জানতে পারি যে বাচ্চা শুনতে পাচ্ছে না আর কথা বলছে না, কথা বলবে না, তাহলে আমরা অ্যাটলিস্ট ট্রিটমেন্টের দিকে এগোতে পারি। হ্যাঁ, এরপরেও অনেক জায়গা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন বাচ্চা মারা চায় না এই ট্রিটমেন্ট প্রসেসে যেতে। তারা প্রথমেই সহজ উপায় করতে চায় যে কানে মেশিন নিয়ে ট্রাই করব, কিছু সেন্টার্সে গিয়ে সেখানে কিছু ট্রিটমেন্ট করে যদি লাভ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই অসুবিধা হয় তখন। রাইট। কস্টের কথাটা আপনি এর আগে বলেছেন, অ্যান্ড ইট ক্যান বি আ রেকারিং কস্ট, ঠিক আছে। এবার ধরে নিন একটা পরিবার যারা অর্থনৈতিকভাবে অতটা সচ্ছল নয়, তাদের জন্য একটা যদি ককলিয়ার ইমপ্ল্যান্টের প্রয়োজন হয়, কি অপশনস আছে? কোনো গভর্নমেন্ট বা এনজিও আছে যারা হেল্প করতে পারে? বিভিন্ন গভর্নমেন্ট স্কিম অ্যান্ড এনজিও আছে। ওকে। সর্বপ্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের একটা অ্যাডিপ স্কিম বলে আছে, যেখানে হতো, সেটা ফর টাইমিং কিছু কারণে বন্ধ আছে, কিন্তু সেটা আবার চলে আসতে পারে যে কোনো দিন। স্টেট গভর্নমেন্টের নিজের প্রোগ্রাম থাকে সমস্ত, যেখানে স্টেট গভর্নমেন্ট চেষ্টা করে। এছাড়াও বিভিন্ন এনজিও যখন জানতে পারে, তারাও হেল্প করার চেষ্টা করে। ওকে। সব কিছুর পিছনেই প্রথম জিনিস হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড বাবা মা চাইছে কি। যদি ওরা চাইছে, পাওয়া যাবে। ওকে। যদি ওরা ওটাকে ইগনোর করছে, ওরা ওটাকে এড়িয়ে চলছে, তাহলে ওটা করা সম্ভব নেই। তবে আপনার অভিজ্ঞতায় ককলিয়ার ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কোন সমস্যাটা বড়, অ্যাকচুয়াল কস্টটা নাকি লোকের মধ্যে অ্যাওয়ারনেসই নেই? দুটোই ইকুয়ালি রেসপন্সিবল। অ্যাওয়ারনেস নেই, তার সাথে কস্ট।
অ্যাওয়ারনেস থাকলে কস্টের জন্য ওরা চেষ্টা করতে পারে, রাইট। আবার অ্যাওয়ারনেস আছে, কিছু মা বাবা চেষ্টা করছে কিন্তু ওরা তাও পাচ্ছে না, সেটাও এক জায়গায় লিমিটিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এইবার একটু স্পিক ইন্ডিয়া প্রজেক্টের ব্যাপারে কথা বলি। এই প্রজেক্টের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন কিভাবে? স্পিক ইন্ডিয়া একটা ইনিশিয়েটিভ যেটা বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ স্টার্ট করলো, তার মেইন দুটো লক্ষ্য নিয়ে। এই যে আমরা বারবার বলছি স্ক্রিনিং, যেটাতে আমরা অনেক জায়গায় ডেফিসিয়েন্ট থাকছি, রাইট। তাহলে তাদের ওখানে রোল হচ্ছে যে ওরা বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং প্রোগ্রাম রান করছে, যেটাতে ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে বাচ্চারা কথা শুনতে পাচ্ছে না বা কথা বলতে পারছে না, বিট গভর্নমেন্ট স্কুল, বিট প্রাইভেট স্কুল, সব জায়গা থেকে আরও বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে সেটা স্টার্ট করছে। এই ইনিশিয়েটিভ যখন ওরা শুরু করলো তখন ওরা বিভিন্ন এনজিওর সাথে টাই আপ করলো, বিভিন্ন হসপিটালের সাথে টাই আপ করলো। তার মধ্যে নারায়ণা গ্রুপ ওদেরকে খুব তাড়াতাড়ি রেসপন্স ব্যাক করলো অ্যান্ড ওদেরকে সাপোর্ট করার চেষ্টা করলো। তার মধ্যে অনেক প্রিন্টিং ম্যাটেরিয়াল নিয়ে কাজ হয়, কাজে লাগে, যে প্রিন্টিং ম্যাটেরিয়ালগুলো দিতে হয় বিভিন্ন জায়গায়। নারায়ণা গ্রুপ সঙ্গে সঙ্গে ওটাতে ওদের সাথে যুক্ত হলো। যেহেতু আমি নারায়ণাতে এক্সিস্টিং একটা ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন, ওখানে আমি ককলিয়ার ইমপ্ল্যান্ট করছি, তারা ওই প্রসেসে আমাকে তাদের সাথে যুক্ত করলেন। এর ছাড়া আর একটা ইনিশিয়েটিভ হচ্ছে এন্ড টু এন্ড সার্ভিস। এন্ড টু এন্ড সার্ভিস মানে বাচ্চা শুনতে পারছে না, এই স্ক্রিনিং করে আমি দেখে নিলাম যে বাচ্চা হিয়ারিং লস আছে, এই বাচ্চা শুনতে পায় না, কথা বলতে পারবে না, তারপরে বাবা মা কী করবে? রাইট। তাহলে সেখান থেকে বাবা মাকে বোঝানো যে কি দরকার, তার কি কি টেস্ট দরকার, তার ওই টেস্টগুলো করতে সাহায্য করা, তার ডায়াগনোসিস কনফার্ম করা, তার ট্রিটমেন্ট প্ল্যান ডিসাইড করা, তার ট্রিটমেন্টে যা খরচ আসবে সেটাতে সাহায্য করা, কারণ সব বাবা মা অ্যাফোর্ড করতে পারবে না। তো সেটার জন্য কিছু এনজিওসের সাথে টাই আপ করে, হসপিটালের সাথে কথা বলে, বিভিন্ন হসপিটাল সিএসআর প্রজেক্টের সাথে টাই আপ করে ওই অ্যারেঞ্জ করা, সার্জারির পর সুইচ অন, লং টার্ম থেরাপি অ্যান্ড ফলো আপ, তাহলে এন্ড টু এন্ড সার্ভিস নিয়ে ওরা যুক্ত হয়েছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট ইন দ্যাট। আচ্ছা, আগামী 5 বছরে স্পিক ইন্ডিয়া প্রজেক্টকে আপনি কোথায় দেখতে চান? আপনার ভিশন কি? যদি ওরা যেভাবে লোকদেরকে এই প্রজেক্টের সাথে যুক্ত করছেন, আমি দেখি যে ইন নেক্সট 5 years এটা স্পিক ইন্ডিয়া প্রোগ্রাম, নট স্পিক বেঙ্গল প্রোগ্রাম। আমি দেখছি যে ওরা হয়তো এটাকে বিভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারবে, যদি ওরা এই স্পিডে এনজিওদের সাথে টাই আপ করতে পারে, দুর্গম এলাকাগুলোতে ওরা যেতে পারবে, অ্যান্ড তারা একটা কনসিডারেবল পপুলেশনের কাছে গিয়ে এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে পারবে, সেখান থেকে ডায়াগনোজ করতে পারবে, আর তাদেরকে ট্রিটমেন্টের দিকে নিয়ে আসতে পারবে। আচ্ছা, ওকে। এবার এই যে আপনাদের স্পিক ইন্ডিয়া ইনিশিয়েটিভ, এটার থেকে যদি কেউ সাহায্য চান, তিনি কিভাবে যোগাযোগ করতে পারেন? আমাদের বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের বিভিন্ন নাম্বারস আছে, ওখানে যে বিভিন্ন হসপিটালসের সাথে তারা যুক্ত আছে, এছাড়া বিভিন্ন এনজিওসের তার সাথে তারা যুক্ত আছে। ওদের সাথে কমিউনিকেট করলে, ওদের সাথে কথা বললেই এটার সাথে যুক্ত হওয়া যেতে পারে। আচ্ছা, ইনফ্যাক্ট জানিয়ে রাখি যে এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। ককলিয়ার ইমপ্ল্যান্ট নিয়ে সব থেকে কমন মিথ কোনটা, যেটা শুনলে আপনি বিরক্ত হয়ে যান? ইমপ্ল্যান্ট হওয়ার পরের দিনই বাচ্চা শুনতে পারবে আর কথা বলতে পারবে। আচ্ছা, সার্জন হওয়ার ব্যাপারে সব থেকে আন্ডাররেটেড জিনিস কোনটা? রেজাল্ট। লোকেরা ভাবে আমরা সার্জারি করতে চাই, আমরা সার্জারি ফিস নিয়ে বেশি ইন্টারেস্টেড, বাট যখন একটা বাচ্চা ইমপ্ল্যান্টের পর এসে হ্যালো স্যার বা হ্যালো ডাক্তারবাবু বলে, এটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের পায়তা। ওকে, ইন্ডিয়ান হেলথ কেয়ারে একটা জিনিস যেটা যদি আপনি ওভারনাইট বদলে দেওয়ার সুযোগ পেতেন, তাহলে সেটা কি হতো? এনএচএস এর মতো
এই ইমপ্লান্টগুলোকে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আনতে পারতাম। আচ্ছা, এখানে যারা জানেন না বলে রাখি, এনএইচএস হচ্ছে ইউকে ন্যাশনাল হেলথ স্কিম। ইটস গভর্নমেন্ট হেলথ সার্ভিস। সেখানে অধিকাংশ জিনিসই কিন্তু ফ্রি। মানে আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ফিস দিতে হবে না। আপনার যদি 60 বছরের নিচে বয়স হয়, তাহলে আপনার যত ওষুধই লাগুক তার জন্য আপনি দেবেন 8 পাউন্ড, এবং আপনার যদি 60 বছরের ওপর বয়স হয় তাহলে সেই 8 পাউন্ডটাও আপনাকে দিতে হবে না। হসপিটালাইজেশন এটসেট্রা এভরিথিং ইজ কমপ্লিটলি ফ্রি। কোনো প্যারেন্ট এর বলা এমন একটা কথা যেটা আজও আপনার মনে আছে? কোনো না, মোস্ট অফ দ্য পেরেন্ট যখন ইমপ্লান্ট হয়ে যাওয়ার পর বাবা মা কথা বলে, তখন তাদের যা রিয়াকশান থাকে আমাদের প্রতি, তারা যে বলে যে আপনার জন্য আমার বাচ্চা কথা বলতে পারছে, এটা সব থেকে প্রাইসলেস। 18 ঘন্টা ডিউটি হয় আপনার? 36 ঘন্টা হয়। মাই গুডনেস। তারপর আপনার প্রিয় কমফর্ট ফুড কি? বেড। মানে তখন আর খাবারও লাগে না। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম যে নিশ্চয়ই আপনি মগনলাল মেঘরাজের মতো রাবড়ি ভেবে টেবিল ক্লথ চিবিয়ে ফেলার মতো কিছু করেন না। মেডিকেল ট্রেনিংয়ে আপনাকে কোন জিনিস এর জন্য, মেডিকেল ট্রেনিং আপনাকে কোন জিনিসের জন্য একেবারে প্রিপেয়ার করেনি? এই যে ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল পার্ট, স্বাভাবিকভাবে সেটার এটা জন্য কোনো জায়গায় প্রিপারেশন ছিল না। রাইট। কোনটা বেশি চ্যালেঞ্জিং, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি নাকি তার পর যে থেরাপিটা প্রয়োজন হয় একটা দীর্ঘ সময় ধরে? থেরাপি। রাইট। আপনার মতে নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং কি আইন করে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত? একদম। ওকে। অনলাইন ইএনটি কনসালটেশন কতটা ইউজফুল, কতটা ওভারহাইপড? কিছু ক্ষেত্রে ইউজফুল, কিছু ক্ষেত্রে ওভারহাইপড। কারণ যে কোনো কনসালটেশনের পার্ট হচ্ছে এক্সামিনেশন, আমাকে ওই জায়গাটা দেখতে হবে। আমি অনলাইনে কানের মধ্যে, গলার মধ্যে, নাকের মধ্যে দেখতে পারবো না। সো আই ক্যানট কমপ্লিটলি ডায়াগনোস অ্যান্ড ট্রিট, কিন্তু কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে আমি কিছুটা সাহায্য করতে পারবো। আচ্ছা, এমন কোনো সার্জারি আছে যেটার কথা মনে পড়লে আপনার আজও খারাপ লাগে? অনেক সময়ই অনেক সার্জারিতে ছোটো কটা অনেকগুলো স্টেপস হয় যেটা আমরা যতটা পারফেক্টলি করতে চাই করতে পারছি না। সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রচুর হন্ট করে। এরকম অনেক ছোট ছোট এক্সাম্পলস আছে, বাট হ্যাঁ, ডেফিনেটলি কোনো এরকম কিছু হয়নি যার জন্য কিছু ক্যাটাস্ট্রফিক চেঞ্জ হয়েছে, বাট এরকম ছোট ছোট স্টেপসও আমাদের মনে থাকে। আচ্ছা, আপনার মেন্টরের আপনাকে দেওয়া সব থেকে ভ্যালুয়েবল অ্যাডভাইস? আমার মেন্টর আমাকে এটাই শিখিয়েছে যে ককলিয়ার ইমপ্লান্ট একটা নোবেল সার্জারি, এটাকে খুবই এথিক্যাল ওয়েতে কার ক্ষেত্রে লাগবে, কখন লাগবে, অ্যান্ড তার কি বেনিফিট হবে সেটা ভেবে এগোনো উচিত। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথায় আজকে আমাদের অতিথি ছিলেন নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়ার ইএনটি সার্জন, অ্যাকচুয়ালি ককলিয়ার ইমপ্লান্ট সার্জন, ডক্টর অঙ্কিত চৌধুরী। আর তার সঙ্গে শ্যুটের আগে যখন কথা হচ্ছিল, যে জিনিসটা উনি আজকের ইন্টারভিউর মধ্যেও বারবার বলেছেন, সেটা হচ্ছে যে কোনো চিকিৎসাকেই, বিশেষ করে ককলিয়ার ইমপ্লান্টের মতো জটিল একটা জিনিস, সেটাকে কিন্তু সময় দিতে হবে, যেটা আমাদের আজকাল একেবারেই কেউ দিতে চান না আর কি। ঠিক আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। ধরুন আপনার হাড় ভেঙে গেছে, ঠিক আছে, আপনার পা ভেঙে গেছে, তো আপনি কি সেখানে ডাক্তারকে গিয়ে বলবেন যে ডাক্তারবাবু আমার না হাড়টা ভেঙে গেছে, আপনি এটা কিছু করে দিন না যাতে কালকেই আমি ফুটবল খেলতে পারি? বলবেন না তো। সেখানে আপনি স্বাভাবিকভাবে এক্সপেক্ট করবেন যে আপনার ভাঙা হাড় জোড়া লাগতে সময় লাগবে। সেই সময়টাই সব চিকিৎসার ক্ষেত্রেই দিতে হবে। এটা কিন্তু আজকে একটা ওভার আর্চিং থিম, গোটা সাক্ষাৎকার ধরেই ডক্টর চৌধুরী বারবার এই কথাটা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথায় সামনের সপ্তাহে আমরা আবার ফিরে আসবো আর একজন অতিথির সঙ্গে। আর আরেকবার মনে করিয়ে দিই যে এই যে জিনিসগুলো নিয়ে আজকে কথা হলো, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, স্পিক ইন্ডিয়া প্রজেক্ট, এদের সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান, আপনার যদি কোনোভাবে মনে হয় যে
এদের কাছ থেকে আপনার কোনো হেল্প দরকার, সেই যোগাযোগ করার সমস্ত নাম্বারস ইত্যাদি কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমি দীপ, সামনের সপ্তাহে তাহলে আরেকবার দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।